হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তো ক্যালকুলেটর হ্যাকস এই সিরিজের নতুন একটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাকস দেখব। তো আমরা তিনটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর হ্যাকস দেখব। এটা এটা 991EX CW আর হচ্ছে ES প্লাস সিরিজের যে কোনো ক্যালকুলেটর। আমরা প্রথমে বেসিক কাজকর্মগুলো তিনটা ক্যালকুলেটর দিয়েই দেখব। তারপর অ্যাডভান্স যে কাজকর্মগুলো আছে সেগুলো আমি জাস্ট একটা ক্যালকুলেটর এটা দিয়ে দেখাবো। তুমি বেসিকটা শিখতে পারলে বাকিটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ঠিক আছে? তো এখানে আসলে বেসিক কাজকর্ম খুবই কম। আমরা প্রথমে FX991ES প্লাস সিরিজের যে কোনো ক্যালকুলেটর দিয়ে একটু বেসিক কাজকর্ম দেখে নিব। তবে তার আগে আমাদের বিপরীত ত্রিকোণমিতির কিছু কনসেপ্ট লাগবে। আমরা সেই কনসেপ্টটা ফার্স্টে দেখি। আমাদের বিপরীত ত্রিকোণমিতিতে মূলত দুইটা চ্যাপ্টার আছে, 7.1 আর 7.2। 7.1 হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়। 7.1 এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক, অলমোস্ট প্রত্যেকটা অঙ্কই তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। এরপরটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, এগুলোও করতে পারবা। MCQতে আসলে প্রত্যেকটা অঙ্কই কি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আর রিটেনে আসলে অ্যান্সারটা চেক করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করি। প্রথমত সাইন ইনভার্স এক্স, এইটা আসলে কি? এই জিনিসটা একটা কোণ। এই যে সাইন ইনভার্স এক্স এটা আসলে একটা কোণ। এমন একটা কোণ, তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এই সাইন ইনভার্স এক্স হচ্ছে এমন একটা কোণ যেই কোণের ত্রিকোণমিতিক সাইন নিলে তুমি এক্স পাবা। আমার কথা বুঝছো? এই যে সাইন ইনভার্স এক্স এইটা এমন একটা কোণ যেই কোণের ত্রিকোণমিতিক সাইন নিলে তুমি এক্স পাবা। তার মানে তুমি যদি সাইন থিটা নাও তাহলে এক্স পাবা, যেখান থেকে আমাদের থিটার ভ্যালুটা কি চলে আসে? সাইন ইনভার্স এক্স। বুঝতে পারলাম? তাই তো। তো সাইন থিটার ভ্যালু যদি এক্স হয়, আমাদের এটা কি লম্ব অতিভুজ হবে 1, কারণ সাইন থিটা মানে সাগরে লবণ অতি, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো সাইন ইনভার্স হাফ এটা কি হবে? সাইন ইনভার্স হাফ হচ্ছে এমন একটা কোণ যেই কোণের সাইন নিলে পাওয়া যায় হাফ। বুঝছো? এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ওই কোণের সাইন নিলে হাফ পাওয়া যায়। বুঝাতে পারলাম? তো সাইন ইনভার্স সামথিং এইটা একটা কোণকে প্রকাশ করে যেই কোণের ত্রিকোণমিতিক সাইন নিলে তুমি ভেতরের জিনিসটা পাবা। সেম ভাবে ট্যান ইনভার্স এক্স কি মিন করবে? একটা কোণকে মিন করবে যেই কোণের ট্যান নিলে তুমি কি পাবা? এক্স পাবা। বুঝাতে তো পারলাম? আচ্ছা, তো এইটা আসলে একটা কোণ। এখন কোণকে আমরা দুই ভাবে মাপতে পারি, ডিগ্রি আর রেডিয়ান। তো ক্যালকুলেটর কোন মোডে আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা নর্মালি রেডিয়ানে হিসাব করি সব সময়, মাঝে মাঝে ডিগ্রিতেও নিতে হয়। উপরে কর্নারে দেখো ছোট্ট করে ডি লেখা আছে, তার মানে ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে। রেডিয়ান মোডে কেমনে নিবা? ES প্লাস সিরিজের যে কোনো ক্যালকুলেটর রেডিয়ানে কেমনে নিবা? শিফট সেটআপে যাবা। দেখো 3 নম্বরে আছে ডিগ্রি, 4 নম্বরে হচ্ছে রেডিয়ান। তুমি যদি 3-এ চাপ দাও ক্যালকুলেটরটা ডিগ্রিতে চলে আসবে। কেমনে বুঝবা? উপরে ছোট্ট করে একটা ডি লেখা থাকবে। রেডিয়ানে কেমনে লিবা? শিফট সেটআপ 4। দেখো উপরে ছোট্ট করে একটা আর লেখা আছে, রেডিয়ান। বুঝাতে পারলাম? আচ্ছা, ডিগ্রি রেডিয়ানে নেওয়া শেষ। এখন আমাদের যেই ত্রিকোণমিতিক রাশিগুলা সাইন ইনভার্স সামথিং, এটা আমরা কেমনে বের করব? এই যে খেয়াল করো, সাইন কস ট্যান এগুলার উপরে ইনভার্স আকৃতির জিনিসপত্র আছে, তাই না? ওগুলো খয়েরি কালার দিয়ে দেওয়া, তার মানে কি ওগুলো শিফট ব্যবহার করে আনতে হবে। দেখো তুমি যদি শিফট সাইন দাও তাহলে সাইন ইনভার্স চলে আসবে। ধরো সাইন ইনভার্স হাফের ভ্যালুটা আমি জানতে চাই। সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? π/6। দেখছো অ্যান্সারটা কিসে আসছে? রেডিয়ানে আসছে। আমাদের যখন ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে থাকবে, অ্যান্সারগুলোও রেডিয়ানে আসবে। তুমি যেই ভ্যালুগুলা ইনপুট দিবা সাইনের মধ্যে বা কিছুর মধ্যে, ওগুলাকেও রেডিয়ানেই দিতে হবে, ঠিক আছে? তো সাইন ইনভার্স গেল, এখানে তুমি কজ ইনভার্স পাবা, এখানে তুমি ট্যান ইনভার্স পাবা, ঠিক আছে তো? আচ্ছা, তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক কাজকর্ম। আর কিছু এক্সট্রা কাজকর্ম পরে দেখবো। এখন আমরা আমাদের দ্বিতীয় যেই ক্যালকুলেটরটা ES প্লাস তো দেখা হলো, আমাদের দ্বিতীয় ক্যালকুলেটর EX সিরিজের যে ক্যালকুলেটরটা সেটা একটু দেখবো। এই যে এইটা, তো দেখো এই ক্যালকুলেটরটাও কিন্তু ডিগ্রি মোডে আছে। এটা রেডিয়ান মোডে কেমনে যাব, বা ডিগ্রি রেডিয়ান কেমনে মুড চেঞ্জ করব?
শিফট খেয়াল করো, শিফট সেট আপ। 2 নম্বরে খেয়াল করো, অ্যাঙ্গেল ইউনিট। তুমি কোন অ্যাঙ্গেলটা চাচ্ছ, ডিগ্রিতে নাকি রেডিয়ানে নাকি গ্রেডিয়ানে? গ্রেডিয়ান নিয়ে আমাদের কাজ করতে হয় না, হয় ডিগ্রি বা রেডিয়ান, একটা নিয়ে কাজ করলেই হয়। তুমি যদি এক চাপ দাও আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে থাকবে, তার মানে সবগুলো অ্যান্সার সে ডিগ্রিতে দিবে। তোমার কোনগুলো যখন ইনপুট দিবা সেগুলোকেও কি ডিগ্রিতেই দিতে হবে। ধরো তুমি সাইন 30 ডিগ্রি ভ্যালু চাবা, দেখো হাফ চলে আসছে, তুমি ইনপুটটা কি ডিগ্রিতে দিছো, রেডিয়ানে না কিন্তু। আচ্ছা, আর এখানে ওই সাইন ইনভার্স কজ ইনভার্স, আচ্ছা এখন যদি রেডিয়ানে যাইতে চাও, শিফট সেটআপে গিয়ে 2 নম্বরে গিয়ে তুমি কি রেডিয়ান প্রেস করে দিবা। উপরে ছোট্ট করে একটা আর লেখা আছে, মানে আমাদের ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে। আচ্ছা, এখন বিপরীত ফাংশনগুলো কই থেকে পাবা? এই যে সাইন ইনভার্স এখানে আছে, সাইন ইনভার্স কত দিবা? ধরো 0.5, এই যে π/6 আসছে, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে। এরপর কজ ইনভার্স আছে এখানে, ট্যান ইনভার্স আছে এখানটায়। তো এগুলাই বেসিক কাজকর্ম, এর বাইরে আসলে বিপরীত ত্রিকোণমিতিতে নতুন কোনো কাজকর্ম নাই। ঠিক আছে, আমরা এখন আমাদের পরবর্তী ক্যালকুলেটর সিডাব্লিউ ক্যালকুলেটরটাই চলে যাচ্ছি। সিডাব্লিউ ক্যালকুলেটরটাই চলে যাচ্ছি আমরা এখন আমাদের পরবর্তী ক্যালকুলেটর সিডাব্লিউ সিরিজের যে কোনো ক্যালকুলেটর, এটাই চলে যাচ্ছি। তো এখানেও আমাদের কোনটা ডিগ্রি বা রেডিয়ানে কেমনে চেঞ্জ করব? দেখো উপরে ছোট্ট করে আর লেখা আছে, খেয়াল করতেছো? তার মানে এটা কি রেডিয়ান মোডে আছে। ডিগ্রিতে কেমনে চেঞ্জ করব? এই যে এখানে সেটিংস, খেয়াল করো, সেটিংস, সেটিংস বাটনে যাবা, ক্যালকুলেটর সেটিংস, ওকেতে চাপ দিবা। তারপর একটু নিচে দেখো 2 নম্বরে কি দেওয়া, অ্যাঙ্গেল ইউনিট না, এখানে চলে যাবা, 2 নম্বরে গিয়ে অ্যাঙ্গেল ইউনিটে চলে যাবা। তো অ্যাঙ্গেল ইউনিটে খেয়াল করো, ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়ান, তুমি যে কোনো একটা সিলেক্ট করবা। ডিগ্রি হলে ডিগ্রি সিলেক্ট করবা, আর রেডিয়ানে হলে রেডিয়ান সিলেক্ট করবা। ঠিক আছে, বুঝতে পারলাম? আমরা ধরো ডিগ্রি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এসিতে প্রেস করলেই কি আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে চলে যাবে। এই যে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো কই আছে? এই যে খেয়াল করো, শিফট, সাইন ইনভার্স এখানে আছে, কজ ইনভার্স এখানে আছে, আর ট্যান ইনভার্স এখানে আছে। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক কাজকর্ম। আমাদের আর 2টা জিনিস দেখতে হবে, কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। তোমরা যারা বহুপদীর পর্বটা দেখছো, আমরা কিন্তু এই ক্যালকুলেটরে কিভাবে সমীকরণ সমাধান করছি সেটা কিন্তু দেখাইছি। আর হচ্ছে টেবিল বলে একটা অপশন আছে, ওই টেবিলের কাজটাও আমরা দেখব, আপাতত না, একটু পরে। আমাদের বেসিক কাজকর্ম শেষ। এখন আমি যেটা করব, এই ক্যালকুলেটরটা দিয়ে আমরা আমাদের যাবতীয় কাজকর্ম দেখাবো। ভয় পাওয়ার কিছু নাই, তুমি যেহেতু বেসিকটা পারছো, তার মানে বাকি প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়েও কি তুমি করতে পারবা। ঠিক আছে, আমরা প্রথমত যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে রূপান্তর, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। আমরা প্রথমত যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে রূপান্তর। ধরো সাইন ইনভার্স হাফ আছে, এটা একটা কোণ, তাই না? এই কোণটাকে তুমি চাইলে যে কোনো ত্রিকোণমিতিক রাশিতে নিয়ে যেতে পারো, মানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে, ট্যান ইনভার্স, মানে বাকি 6টা দিয়ে প্রকাশ করতে পারবা। ধরো এটাকে আমরা ট্যান ইনভার্স সামথিং দিয়ে প্রকাশ করব। ধরো এটার ভ্যালু হয় ট্যান ইনভার্স এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কি হবে বলো তো? এটা কিন্তু কোণ, ওই সেম কোণটাকে তুমি ট্যান ইনভার্স দিয়ে প্রকাশ করতে যাচ্ছ। তো এই কোণের, এটা কিন্তু একটা কোণ, বুঝো, এটা কিন্তু একটা কোণ। তো এই কোণের ট্যান নিলে যেটা পাবা সেটাই কি এক্স এর জায়গায় বসবে না? বুঝছো? এই কোণের তুমি যদি ট্যান নাও তাহলে যেটা পাবা সেটাই কিন্তু আমাদের এক্স এর জায়গায় বসবে। এটা কি বুঝছো? কিংবা তুমি আরেকটু সহজভাবে যদি চিন্তা করো, দুই পাশে তুমি জাস্ট ট্যান নিয়ে নিলা, তাহলে এক্স এর ভ্যালু পরে থাকবে না বলো তো? এই যে ট্যান অফ সাইন ইনভার্স হাফ, তাই তো? এটা দিলেই কিন্তু আমাদের এক্স এর ভ্যালু পরে থাকবে, তাই না? তাহলে বলো তো, সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু তুমি যদি ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করো সেটা কত হবে? ট্যান অফ সাইন ইনভার্স হাফ, ট্যান অফ সাইন ইনভার্স হাফ। তার মানে এক্স এর ভ্যালু কত? 1/√3। এই যে এই এক্সটার জায়গায় কত বসবে? 1/√3। সবাই কি বুঝতে পারলাম? এটাই হচ্ছে রূপান্তর। তুমি যে কোনো ত্রিকোণমিতিক রাশি থেকে অন্যটায় রূপান্তর করতে পারবা। এখন ধরো আমি এরকম একটা রূপান্তর করতে বললাম, ধরো বললাম সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু 1/3 ট্যান ইনভার্স এক্স। এক্স এর ভ্যালুটা চাইলাম, তুমি কি করবা বলো তো? আমি তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে বললাম, তুমি কি করবা? এই 3টাকে ফার্স্টে এখানে নিয়ে আসবা, তারপর দুই পাশে ট্যান নিয়ে নিবা, তাই না?
আমার কথা বুঝছো? এই তিনটাকে ফার্স্টে এই পাশে নিয়ে আসবা। 3 সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু কি? ট্যান ইনভার্স এক্স। তো এক্স এর ভ্যালু কি হবে? ট্যান এর মধ্যে কি থাকবে বলো তো? 3 সাইন ইনভার্স হাফ, তাই না? 3 সাইন ইনভার্স হাফ, বুঝছো? এটা দিলেই দেখো আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা দেখতে সুন্দর হবে না? 3 সাইন ইনভার্স হাফ, এখানে তো ম্যাথেরও চলে আসে। হ্যাঁ, ম্যাথেরই আসবে, কারণ এটা কি? সাইন ইনভার্স হাফের ভ্যালু 30 ডিগ্রি, এটা 90 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা না ধরে আমরা অন্য একটা ভ্যালু দিই, তাহলে বোধহয় সুবিধা হবে। 1/3 না দিয়ে ধরো 1/4 দিলাম। এখানে কেন ম্যাথ এরর আসছে বুঝছো? সাইন ইনভার্স হাফের ভ্যালু কিন্তু, সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান। ওকে 3 দিয়ে গুণ করলে 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান হয়ে যায়। ট্যানের মধ্যে π/2 তো অসংজ্ঞায়িত। আচ্ছা, 1/4 দিলাম, তাহলে এই ভ্যালুটা কত হবে বলো তো? 4 মাইনাস √3। বুঝাতে পারলাম তো? ঠিক আছে। এখন আমরা এরকম কিছু অঙ্ক দেখব। চলো দেখি। আমাদের প্রথম অঙ্ক, এগুলো কিন্তু আসে, অহরহই আসে, বোর্ড পরীক্ষায় তো আসেই, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেও আসে। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটার ভ্যালু কি হবে? তুমি জাস্ট ক্যালকুলেটরে এই রাশিটা উঠাই দিবা, তাহলেই হয়। খেয়াল করো, tan ইনভার্স হাফ, তাই না? tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3। তুমি ব্র্যাকেটটা ক্লোজ করো, না করলেও হয়। ইকুয়াল দেখো আমাদের অ্যান্সার কত চলে আসছে? 1। জাস্ট 5 সেকেন্ড লাগবে টাইপ করতে, যেই সময়টা লাগে তোমাদের ঠিক আছে, পরের অঙ্কটা। আচ্ছা, পরের অঙ্কে যাওয়ার আগে আমাদের, তুমি যদি খেয়াল করো, ক্যালকুলেটরে কিন্তু শুধুমাত্র সাইন ইনভার্স, কজ ইনভার্স আর ট্যান ইনভার্স আছে। আমাকে যদি প্রশ্নে কট ইনভার্স দেওয়া থাকে, আমি কি করব? ধরো তোমাকে প্রশ্নে কট ইনভার্স 2 এর ভ্যালু বের করতে দিছে। কট ইনভার্স কিন্তু ক্যালকুলেটরে নাই। তুমি কেমনে করবে জানো? এই জিনিসটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিবা। কেমনে জানি কনভার্ট করে? জাস্ট উল্টায় নিলেই হয়। আমাদের এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলা কয়টার মাধ্যমে আমাদের যদি কোসেক, সেক আর কট ইনভার্স এগুলো দেওয়া থাকে, এগুলোকে আমাদের বাকি তিনটায় নিয়ে যাব। কারণ কি? বাকি তিনটা ক্যালকুলেটরে আছে। বুঝাতে পারলাম? ঠিক আছে, আমাদের এই অঙ্কটায় দেখো কি বলছে, tan ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 1/3। tan ইনভার্স 2, খেয়াল করো, অ্যান্সারগুলো কিন্তু রেডিয়ানে আছে, বুঝছো? এটা একটা কোণ, এটাও একটা কোণ, তো দুইটা কোণের যোগফল আরেকটা কোণ হবে। কোণ কিন্তু ডিগ্রি বা রেডিয়ানে থাকতে পারে। এখানে যেহেতু রেডিয়ানে আছে, তোমার ক্যালকুলেটরটাও কি রেডিয়ান মুড়িয়ে নিয়ে যাবা। tan ইনভার্স 2 প্লাস কট ইনভার্স 1/3 কে তুমি লিখতে পারো tan ইনভার্স 3। ইকুয়াল চাপ দাও, 3π/4। আমাদের উত্তর হচ্ছে 3π/4। বুঝতে পারলাম? এতটাই সহজ। পরেরটা একইভাবে তুমি জাস্ট ক্যালকুলেটরে উঠাবা, অ্যান্সার দিয়ে দিবে। দেখো তো, tan ইনভার্স 2/3 প্লাস কজ ইনভার্স 2/√13। জাস্ট একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ক্যালকুলেটরের অ্যাঙ্গেলটা কোন মোডে আছে, ডিগ্রি নাকি রেডিয়ান, এটা পারলেই হবে। কত আসতেছে খেয়াল করো তো। আচ্ছা, আমি এখানে ট্যান দিছি, দেখছো? টাইপিং মিস্টেক কিন্তু করা যাবে না। এই যে আমি এখানে কিন্তু ট্যান দিয়ে দিছি, শিফট চাপতে ভুলে গেছি, শিফট ট্যান ইনভার্স। এবার দেখা অ্যান্সার কত আসে, π/2। আমাদের অ্যান্সার হচ্ছে π/2। ওকে, এইটা দেখো তো কি হবে বলো। তুমি অপশন দেখি বুঝতে পারতেছো না? এটা বাদ চলে যাবে, কারণ সাইন ইনভার্সের মধ্যে জীবনেও 3 হয় না। -1 থেকে 1 এর মাঝখানে কিছু একটা, এই দুটা বাদ। কজ ইনভার্সের মধ্যে হয় না, লাস্টের দুইটার যে কোনো একটা হবে, তাই তো? আচ্ছা, তো এই জিনিসটা জাস্ট ক্যালকুলেটরে হিসাব করে একটা কোণ আসবে, তাই না? এই জিনিসটা তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করে একটা কোণ আসবে, tan ইনভার্স 1/7, tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/8, tan ইনভার্স 1/8 প্লাস tan ইনভার্স 1/18। ঠিক আছে, ইকুয়াল চাপ দাও। এই কোণটা, এটা কিন্তু কোণ, এগুলোও কিন্তু কোণ, তাই না? এখন কোনটা অ্যান্সার হবে?
এটা হবে নাকি এটা হবে? তুমি ওই কোণটাকে ট্যানের মধ্যে বসাইলে যদি ভেতরের এই জিনিসটা পাও তাহলে এটাই অ্যান্সার, তাই না? ট্যান ইনভার্স 1/3 মানে কি? ট্যান ইনভার্স 1/3 মানে হচ্ছে এমন একটা কোণ যার ট্যান নিলে 1/3 পাবা। তো এই কোণটা যদি ওই কোণ হয়, তার মানে ওই কোণের ট্যান নিলে তুমি কি 1/3 পাবা। আবার এই কোণটা যদি ওই কোণ হয় তাহলে ওই কোণের কট নিলে 1/3 পাবা। তো আমাকে কিন্তু ফার্স্টে ওই কোণের ট্যান নিয়ে দেখতে হবে 1/3 আসে কিনা, তাহলে এটা উত্তর। না হলে কট নিয়ে দেখতে হবে। তো এই কোণটাকে আমরা ফার্স্টে সেভ করে ফেলবো, কারণ কি তোমাকে অনেকগুলো অপশানে চেক করা লাগতে পারে, তাই না? তো ওই অ্যান্সারটা যাতে না হারায় যায় তুমি ওইটা সেভ করবা। কোথায় সেভ করবা? এক্স এর মধ্যে সেভ করবা। এক্স এর মধ্যে কেমনে সেভ করা যায়? এক্স চাপ দিবা, এই যে এক্স চাপ দিবা, ক্যালক আনসার, তার মানে এক্স এর ভ্যালু ইকুয়ালস টু আনসার। ঠিক আছে? সিডব্লিউ ক্যালকুলেটরে কিভাবে করবো আমি দেখাই দিব। এই যে এক্স এর মধ্যে ইকুয়াল ইকুয়াল চাপ দিবা, এটা এক্স এর মধ্যে সেভ হয়ে গেছে, এই জিনিসটা এক্স এর মধ্যে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন ট্যানের মধ্যে এই এক্সটা বসায় দেখো, এক্স এর মধ্যেই কিন্তু আমাদের অ্যাকচুয়াল কোণটা আছে। ওই কোণের ট্যান নিলে যদি 1/3 হয় তাহলে উত্তর হচ্ছে সি নাম্বারটা। দেখো 1/3 আসছে, তার মানে আমাদের উত্তর কি? সি নাম্বারটা। ইএস প্লাস ক্যালকুলেটরে পুরোপুরি সেম, সিডব্লিউ ক্যালকুলেটরে একটু আলাদা। সিডব্লিউ ক্যালকুলেটরে তুমি সেভ করবা কেমনে সেটা হচ্ছে কথা, তাই না? সেভ করবা কেমনে? এই যে ভ্যারিয়েবল, এই অপশনটায় যাবা, ভ্যারিয়েবল, এই যে এখানটায় গিয়ে ওই যে এক্স এর ভ্যালুটা সেটা তোমাকে সেভ করে দিতে হবে। কথা বুঝছো? এই যে এটার ভ্যালু কি হবে? তুমি এডিট করবা, এডিট করে কি বসাবা? অ্যান্সার বসায় দিবা, এক্সিকিউটে চাপ দিলেই সেটা অ্যান্সারে চলে যাবে। আমার কথা বুঝছো? আমি যদি দেখাই ট্যান ইনভার্স 1/7, tan inverse 1/7 plus tan inverse 1/8 plus tan inverse 1/18 ঠিক আছে? তুমি এক্সিকিউট চাপ দাও, এটা চলে আসছে। ক্যালকুলেটর কিন্তু এবার ডিগ্রি মোডে আছে, বুঝছো? অ্যান্সার কিন্তু চেঞ্জড। তো এখন এই অ্যান্সারটা তুমি সেভ করবা, কোথায় সেভ করবা? এই যে ভ্যারিয়েবল অপশন বলে একটা আছে, এই অপশনটা খেয়াল করো, এটা চাপ দিবা, তুমি যে কোনো একটা ভ্যারিয়েবলে সেভ করো, আমরা এক্সে সেভ করি। ওকে দিয়ে তুমি কি করবা? এডিট করবা, এডিট করে কি বসাবা? অ্যান্সার বসাই দিবা। এক্সিতে চাপ দাও, ওখানে অ্যান্সারটা বসে গেছে। এবার এসিতে চলে আসো। এখন তুমি কি করবা? ট্যানের মধ্যে ওই এক্স এর ভ্যালুটা বসায় দেখবা 1/3 আসে কিনা। এক্স এর মধ্যেই কিন্তু ওই কোনটা অ্যান্সার কোনটা আছে, দেখো 1/3 আসছে, তার মানে আমাদের এটা উত্তর। প্রথমবারে মিলে গেছে, কিন্তু এরকম যদি আরো কয়েকটা অপশন থাকতো, ধরো কট ইনভার্স, সাইন ইনভার্স দিয়ে, তখন কিন্তু তোমার ওই এক্সটা এর পরেও কাজে লাগতো। আমার কথা বুঝছো তো? ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখন পরের অঙ্কে যাচ্ছি, এটা সবাই করে ফেলবা, এইটা সবাই করে ফেলবা। পরেরটায় যাচ্ছি, এই জিনিসটা, এটার ভ্যালু সবাই বের করে ফেলবা। এটা কিন্তু একদমই সহজ, তাই না? তুমি জাস্ট কি করবা? এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবা। tan ইনভার্স 1, খেয়াল করো, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, উঠাইতে যেই সময়টা নিচে কট ইনভার্স আছে, এই কট ইনভার্স গুলাকে tan ইনভার্সে নিয়ে যাবো। কট ইনভার্স 1 সমান tan ইনভার্স 1, কট ইনভার্স 2 সমান tan ইনভার্স কত? tan ইনভার্স হাফ বা 1/2, তাই তো? আর কট ইনভার্স 3 সমান কি? tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3। দেখো আমাদের অ্যান্সার কত চলে আসছে। এমসিকিউতে আসলে তো তখনই অ্যান্সার দাগায় ফেলবা, আর রিটেনে আসলে কি অ্যান্সারটা চেক করতে পারবা। এটা সবাই করে ফেলবা, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, জাস্ট ক্যালকুলেটরে বসাইলেই হবে, জাস্ট ক্যালকুলেটরে বসাইলেই হবে। পরেরটা, এই যে দেখো, এগুলো রিটেনে দেয় মাঝে মাঝে, এমসিকিউতেও দেয়, প্রমাণ করো যে এই ভ্যালুটা tan ইনভার্স ওইটা। তো তুমি কি করবা? এটা একটা কোণ না, কট ইনভার্স এটাও একটা কোণ, এটাও একটা কোণ, তাই তো? তাই না? তো ক্যালকুলেটর দিয়ে যদি বের করো, কট ইনভার্স 5/3, এটা হবে কি বলো তো? tan ইনভার্স উল্টায় যাবে 3/5, tan ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স কত? সাইন ইনভার্স 3/5, ঠিক আছে? সাইন ইনভার্স 3/5, এটা কিন্তু সেই কোণটা। এখন ওই কোণটাকে তুমি tan ইনভার্সের মাধ্যমে প্রকাশ করবা।
ওই কোণটাকে তুমি যদি ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করতে চাও, তার মানে ওই কোণের ট্যান নিলে ট্যান ইনভার্সের মধ্যে যেই জিনিসটা আছে ওইটা থাকবে না? আমাকে বলো, বুঝছো? ওইটা কিন্তু একটা কোণ। এই যে ট্যান ইনভার্স, এটাও একটা কোণ। ওই কোণটাকে তুমি যদি ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করতে চাও, তার মানে ট্যান ইনভার্সের মধ্যে যেই জিনিসটা থাকবে সেটা হবে ট্যান এই অ্যান্সার কোণটা। দেখো 27/11 আসছে, বুঝছো তো? এগুলো এমসিকিউতে আসলে তুমি জাস্ট এভাবে সলভ করে ফেলবা। পরেরটা দেখো তো, এগুলো মাঝে মাঝে আসে, বোর্ড পরীক্ষায় তো আসি। সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। একটু সাবধান, সেক কিন্তু নাই, কিন্তু কজ আছে না? এই যে সেক স্কোয়ারটাকে, এটাকে তুমি কেমনে লিখতে পারো বলো তো? 1/কজ স্কোয়ার ট্যান ইনভার্স 2, তাই না? আর কোসেক স্কোয়ার এটাকে কি লিখতে পারো বলো তো? 1/সাইন স্কোয়ার কট ইনভার্স। কট ইনভার্সটাকে আবার কি ট্যান ইনভার্সে নিয়ে যাবো 1/3। এটাই তো লিখতে পারো। তোমার কিন্তু লেখার দরকার হয় না, তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাইলেই হয়। দেখো 1/cos, খেয়াল করে 1/cos অফ ট্যান ইনভার্স 2, 1/cos অফ ট্যান ইনভার্স 2, দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে? এই জিনিসটাকে স্কোয়ার করতে হবে, কারণ কজ স্কোয়ার না, তুমি বাইরে একটা স্কোয়ার দিয়ে দাও, ব্র্যাকেট না দিলেও হয়। পুরা ভগ্নাংশটার উপরে স্কোয়ার হয়ে গেছে। যে জিনিসটা আসছে সেটাই কি সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 না? সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কিন্তু। ঠিক আছে? এরপর কি আনতে হবে? কোসেক স্কোয়ার কট ইনভার্স। তো কোসেক স্কোয়ার তো ক্যালকুলেটরে নাই, তুমি কি কোসেকটাকে 1/সাইন হিসেবে লিখবা, 1/সাইন। তারপর কট ইনভার্স 3, সেটা নাই, ট্যান ইনভার্স আছে। ট্যান ইনভার্স কি হয়ে যাবে বলো তো? 1/3, ব্র্যাকেট দুটা ক্লোজ করো, পুরাটার উপরে স্কোয়ার দাও, কারণ কোসেক স্কোয়ার ছিল। ইকুয়াল চাপ দাও, অ্যান্সার হচ্ছে 15। ধুম। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা বোর্ড পরীক্ষায় যেখানেই আসুক না কেন 2 সেকেন্ডও লাগবে না, জাস্ট উঠাইতে যেই সময়টা। ঠিক আছে? তো একই রকম আরেকটা হোমওয়ার্ক। আমি স্লাইডটা কমেন্ট ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে একটু নিয়ে নিও। পরের অঙ্কটা, এই যে এই টাইপের অঙ্ক কিন্তু প্রমাণ করতে দেয়, তাই না? কিংবা এমসিকিউতেও দিতে পারে যে এইটা ইকুয়াল টু দিয়ে কয়টা অপশন। তুমি কি করবা? বুঝে ফেলছো নিশ্চয়ই, এটা তো একটা কোণ। ওই কোণটা নিয়ে ট্যানের মধ্যে বসাবা, তাইলেই দেখবা এই ট্যান ইনভার্সের মধ্যে যেটা সেটা চলে আসে। তুমি এই কোণটা লিখে ফেলো ফার্স্টে। লেফট সাইডের যে জিনিসটা সেটা একটা কোণ না? সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ ইন্টু কজ ইনভার্স 5/13 টাইপিং এ মিস্টেক করো না, মাইনাস কট ইনভার্স 2, কট ইনভার্স তো জানো না, ট্যান ইনভার্স কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। এটাই কিন্তু সেই কোণটা। এখন এই কোণটাকে আমরা ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করবো। এটাও কিন্তু একটা কোণ, বুঝছো? এটাও কিন্তু একটা কোণ। ওই কোণটাকেই ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ট্যান ইনভার্সের মধ্যে যেটা থাকবে তার ভ্যালু কি হবে? ওই কোণটাকে ট্যানের মধ্যে দিয়ে দাও, 28/29। খেয়াল করছো? তো এমসিকিউতে আসলে জাস্ট 10 সেকেন্ড লাগবে। সবাই কি বুঝতে পারলাম? পরেরটায় যাচ্ছি। এই সমীকরণটা সমাধান বের করতে বলছে, পারবা না? বলো। ট্যান অফ কজ ইনভার্স এক্স, তাইলে এক্স এর ভ্যালু কি হবে বলো তো? এক্স এর ভ্যালু কি হবে? রাইট সাইডের জিনিসটা তুমি ফার্স্টে লেখো, ট্যান ইনভার্স 2, তার বাইরে হচ্ছে সাইন। এই যে ট্যানটা যদি ওই পাশে চলে যায় তাহলে ট্যান ইনভার্স হয়ে যাবে না? বলো তো, ট্যান ইনভার্স হয়ে যাবে। আর এই যে কজ ইনভার্স ছিল সেটা গেলে কি কজ হয়ে যাবে। কাহিনী বুঝছো? তুমি এই ট্যানটাকে ফার্স্টে দুই পাশে ইনভার্স করছো, তাহলে এখানকার ট্যান চলে যাবে, ওখানে একটা ট্যান ইনভার্স সাইন অফ ট্যান ইনভার্স 2 আসবে। তারপর এই কজ ইনভার্সটাকে সরাইতে হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা নিয়ে আসা। তো দুই পাশে তুমি কজ নিয়ে নিছো, তাহলে লেফট সাইডে পড়ে থাকে এক্স, রাইট সাইডে এই জিনিসটা। আমি তো লিখে বুঝাইলাম, তোমার কি লেখা লাগবে? তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই দিবা। তো ডিরেক্টলি যদি ক্যালকুলেটরে বসাও, এগুলো অপশনে দেওয়া থাকবে, বুঝছো? এগুলো অপশনে দেওয়া থাকবে, অপশনে না দেওয়া থাকলে তো বিদঘুটে অ্যান্সার আসবে, বুঝতে পারতেছো? যেটা হয় সেটা হচ্ছে কজ অফ ট্যান ইনভার্স সাইন অফ ট্যান ইনভার্স 2। দেখছো? তুমি ব্র্যাকেট ক্লোজ না করলেও অ্যান্সার দিবে।
0.745 দেখি তো ঠিক আছে কিনা cos of tan inverse sin of tan inverse 2 হ্যাঁ এটার উত্তর হচ্ছে 0.745 সবাই কি বুঝতে পারলাম বলো তো সবাই কি বুঝতে পারলাম ঠিক আছে তো এই ছিল মোটামুটি বেসিক কাজকর্ম এখন আমরা এমসিকিউ সমাধানের একটা টেকনিক দেখব এটাকে বলা হয় অ্যাজাম্পশন মেথড এটা মানে প্রত্যেকটা চ্যাপ্টারেই কাজে লাগে তো অ্যাজাম্পশন মেথড ব্যাপারটা কি অ্যাজাম্পশন মেথড মূলত কোনো একটা অভেদ প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয় অভেদ বলতে একটা রাশি ধরে এরকম x plus 1 whole square equals to x square plus twice x plus 1 এটা একটা অভেদ তার মানে হচ্ছে x এর সমস্ত মানের জন্যই লেফট সাইড আর রাইট সাইড সমান না তাই তো অ্যাটলিস্ট ডোমেনের মধ্যে যেই মানগুলো আছে ওই মানগুলোর জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান ঠিক আছে না তাই তো আরেকটা অভেদ হতে পারে এরকম sin ইনভার্স x এই ভ্যালুটা সব সময় x তুমি x এর মান ডোমেনের মধ্যকার যেটাই বসাও না কেন ডোমেনের বাইরে বসালে কিন্তু ঝামেলা হয়ে যাবে তুমি -2 বসালে কিন্তু হবে না তাই না তুমি ডোমেনের মধ্যে যেই ভ্যালুটাই বসাও না কেন লেফট সাইড আর রাইট সাইড কি হবে সমান হবে তো এরকম অভেদ তোমাকে মাঝে মাঝেই প্রমাণ করতে দেয় যেমন এটা একটা অভেদ দেখো এই জিনিসটার মান সমান কি হবে বুঝতে পারলাম তো x এর মান ডোমেনের মধ্যে তুমি যেটাই দাও না কেন এটার ভ্যালু যেটা উত্তর সেটার সমান কিন্তু হবেই যে অপশনটা এটার কারেক্ট উত্তর x এর ভ্যালু তুমি ডোমেইনের মধ্যে যেটাই দাও না কেন ওই অপশনের সাথে এটার ভ্যালু মিলতেই হবে ফর এক্সাম্পল এখানে x এর ভ্যালু তুমি 1 বসাও লেফট সাইড রাইট সাইড সমান হবে 2 বসাও সমান হবে 3 বসাও সমান হবে বুঝতে পারলাম তো আমাকে এখন যেটা করতে হবে আচ্ছা আমি এটা থাকুক পরের পেজে কপি করে নিয়ে নিই তো অ্যাজাম্পশন মেথড তুমি কেমনে বুঝবে এরকম অভেদ প্রমাণ করতে দিবে যেই জিনিসটা মানে একটা রাশির ভ্যালু বের করতে দিবে একটা রাশির মান নির্ণয় করতে দিবে এবং ওই রাশিটায় এক বা একাধিক চলক থাকবে নর্মালি একটা চলক থাকে বেশিরভাগ অঙ্কে একটা চলক থাকে সেই চলকটা খেয়াল করো এই যে x আমার কথা বুঝছো এখন অপশনগুলায় x থাকতেও পারে নাও থাকতে পারে এখন অপশনগুলায় ওই চলকগুলা থাকতেও পারে নাও পারে এই যে দেখো এখানে অপশনগুলায় কিন্তু চলকটা আছে এক্সটা আছে আবার কিছু কিছু অঙ্কে চলকটা থাকেই না অপশনগুলায় খেয়াল করো এটাও কিন্তু একটা অভেদের মতো যে এই জিনিসটার মান কত এখানে একটা চলক আছে না খেয়াল করো এখানে একটা চলক আছে কিন্তু অপশনগুলায় কোনো চলক আছে না অপশনগুলায় যদি কোনো চলক না থাকে তাহলে তোমার জন্য ব্যাপারটা খুবই সহজ তুমি কি করবা ডোমেনের মধ্যে x এর যে কোনো একটা ভ্যালু ধরে নিবা যে কোনো একটা ভ্যালু ওই ভ্যালুটা বসায় এটার মান যেটা হবে যে অপশনের সাথে মিলবে সেটাই উত্তর এটা তো অভেদ x এর মান যেটাই হোক না কেন ডোমেনের মধ্যে যেটাই হোক না কেন এইটার ভ্যালু যেটা এটার কারেক্ট অ্যান্সার সেটার সাথে মিলবেই কারণ x এর উপর তো কোনো শর্ত দেওয়া নেই এটাই কিন্তু অভেদ ফর এক্সাম্পল তুমি চিন্তা করো তো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটা একটা অভেদ না তুমি x এর ভ্যালু ডোমেনের মধ্যে যাই বসাও না কেন -1 1/2 -2 বসালে কিন্তু হবে না ডোমেনের বাইরে চলে গেছে ডোমেনের বাইরে গেলে অসংজ্ঞায়িত চলে আসবে বুঝছো আমার কথা তো এখন তুমি এখানটায় জাস্ট x এর জায়গায় যে কোনো একটা ভ্যালু ডোমেনের মধ্যে তো ডোমেনের মধ্যে একটা ভ্যালু কি হতে পারে x এর ভ্যালু তুমি 1 ধরে নাও x এর ভ্যালু যদি 1 ধরে নাও তাহলে দেখো তো কি থাকে ডোমেনের বাইরে গেলে ম্যাথ এরর দিবে ক্যালকুলেটরে ম্যাথ এরর দিবে sin ইনভার্স x এর ভ্যালু 1 ধরছো 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস cot ইনভার্স তো নাই tan ইনভার্স নিব আমরা tan ইনভার্স 1/1 tan ইনভার্স 1/1 দেখো তো অ্যানসারটা কত আসে π/2 তার মানে আমাদের উত্তর কত π/2 বুঝতে পারলাম যদি সবগুলো অপশন ধ্রুবক হয় তোমার কাজটা একদমই সহজ তুমি ডোমেইনের মধ্যে x এর যে কোনো একটা ভ্যালু ধরে নিবা ওই ভ্যালু বসায় আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে তার মান যেটা আসবে সেটাই উত্তর সেটাই কারেক্ট অ্যান্সার সেই অপশনটা সেটা অপশনে থাকবেই এখন যদি এরকম হয় অপশনগুলায় চলকটা চলে আসছে তখন তোমাকে যেটা করতে হবে x এর ভ্যালু কিছু একটা ধরে নিতে হবে এমন ভাবে ধরবা যাতে করে
প্রথমত ডোমেইনের মধ্যে থাকে, দ্বিতীয়ত এই চারটা অপশান আলাদা আলাদা হয়। চারটা অপশান আলাদা আলাদা হইলে সুবিধা কি, এই জিনিসটার ভ্যালু তো একটাই বেরোবে, তাই না? তুমি ধরো এক্স এর কিছু একটা ভ্যালু ধরে নিছো, এটার ভ্যালু কিন্তু একটাই আসবে। তো যেটা কারেক্ট উত্তর সেটার সাথেই শুধু মিলবে, বাকি একটার সাথেও মিলবে না। আমার কথা বুঝছো? তার মানে বাকি একটা উত্তর হবে না। ডোমেইনের মধ্যে এক্স এর যেই ভ্যালুটাই হোক, এটার ভ্যালু কিন্তু কারেক্ট অ্যান্সারের সমান হইতেই হবে। তো ডোমেইনের মধ্যে যে কোনো একটা ভ্যালু ধরলা, ধরো হাফ ধরে নিছো, হাফ ধরে দেখো তো, আমি তোমাকে বলছি এমন কিছু একটা ধরবা যাতে করে এই চারটা অপশনের মান আলাদা আলাদা হয়, এবং সেটা ডোমেইনের মধ্যে থাকতে হবে। দেখো তুমি যদি 2 ধরতা তাহলে কিন্তু হইতো না, কারণ এক্স এর ভ্যালু যদি 2 বসাও সেটা কিন্তু ডোমেইনের বাইরে চলে যায়। তো হাফ ধরলা, হাফ যদি বসাও তাহলে এখানে প্রথম অপশনে অ্যান্সার আসে হাফ, পরেরটা আসে π/2 মাইনাস হাফ, পরেরটা আসে মাইনাস হাফ, পরেরটা হচ্ছে π মাইনাস π/2। এটা কত? এটা হচ্ছে π/2। দেখো চারটা অপশন কিন্তু আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এখন এক্স এর ভ্যালু হাফ বসায় যেটার সাথে মিলবে সেটাই আমাদের উত্তর, কারণ এটা তো অভেদ। তুমি ডোমেনের মধ্যে এক্স এর যেই ভ্যালুটাই বসাও না কেন, কারেক্ট অ্যান্সারের সাথে সবসময় লেফট সাইড আর রাইট সাইড সমান হতে হবে। আমার কথা বুঝছি? কারেক্ট অ্যান্সারের সাথে এই ভ্যালুটা আর ওই ভ্যালুটা সমান হইতে হবে। বসাও তো cos of tan inverse cot না, কটটাকে তুমি লিখতে পারো 1/tan, এই যে 1/tan of sin inverse হাফ। ব্র্যাকেটগুলো একটু সাবধানে ক্লোজ করতে হবে। দেখো এটার ভ্যালু আসছে হাফ, একটা অপশনেই কিন্তু হাফ আছে, তার মানে আমাদের উত্তর হচ্ছে এটা। বুঝতে পারলাম? এটাই হচ্ছে অ্যাজাম্পশন মেথড। অ্যাজাম্পশন মেথডে যেই জিনিসটার মান বের করতে দিবে সেখানে এক বা একাধিক চলক থাকবে, নর্মালি একটা চলক থাকে। তুমি ওই চলক, অপশনগুলো চলক থাকতেও পারে নাও পারে, না থাকলে, চলক যদি না থাকে, অপশনগুলো যদি ওই চলকটা না থাকে, তাহলে অঙ্কটা খুবই সহজ, আগেরটার মতো। তুমি এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নিবা ডোমেনের মধ্যে, তাহলে যে অপশনের সাথে মিলবে সেটাই উত্তর। আর যদি অপশনের মধ্যে চলক চলে আসে, তুমি এক্স এর এমন ভ্যালু ধরবা ডোমেনের মধ্যে অবশ্যই, যাতে করে চারটা অপশনের মান আলাদা হয়। তারপর এক্স এর ওই ভ্যালুটা আমাদের এই রাশিটায় বসাই দিবা, যেটা সমান হবে অ্যান্সার, সেটাই আমাদের উত্তর। আর এগুলো যদি ভার্সিটিতে আসে, ক্যালকুলেটরতে অ্যালাউড না, তখন কি করবা? তখন এক্স এর এমন একটা ভ্যালু ধরবা যাতে করে এটা হাতে ক্যালকুলেট করতে সুবিধা হয়। আমার কথা বুঝছো? ঠিক আছে। হাফ ধরলে হাতে ক্যালকুলেট করতে কিন্তু সুবিধাই হয়। সাইন ইনভার্স হাফের ভ্যালু কত? সাইন ইনভার্স হাফের ভ্যালু হয় 30 ডিগ্রি। কট 30 এর ভ্যালু কত? √3। ট্যান ইনভার্স √3 এর ভ্যালু কত? 60। কজ 60 এর ভ্যালু হাফ। দেখছো, হাতে ক্যালকুলেট করতেও কিন্তু সুবিধা হয়। আশা করি পুরা কনসেপ্টটা বুঝছি। এইটা একটু নিজেরা ট্রাই করবা, আমি করে দিব। এটাও কিন্তু অ্যাজাম্পশন মেথড। কেমনে বুঝছো? দেখো, যেই জিনিসটার মান বের করতে বলছে সেখানে একটা চলক আছে, যে অপশনগুলো সেখানে একটা চলক আছে, এটা একটা অভেদ প্রমাণ করতে দিছে। তো তুমি কি করবা? এক্স এর এমন একটা ভ্যালু ধরবা, অবশ্যই ডোমেনের মধ্যে হওয়া লাগবে। এক্স এর ভ্যালু 1 ধরা যায়। তুমি যদি 1 ধরো, তাহলে দেখো তো চারটা অপশন এক একটা এক এক রকম হয় কিনা। এটা হয় 1, এটা হয় √2/3, এটা হয় -1, এটা তো π/2। দেখছো তো, এক্স এর ভ্যালু 1 ধরলেই কি চারটা অপশন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন এক্স এর ভ্যালু এই 1টা তুমি এখানটায় বসায় দিবা, এটার উত্তর যেটা আসবে সেটাই কি আমাদের, মানে এটার ভ্যালুটা যে অপশনের সমান আসবে সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বলো, cos of tan inverse sin of cot inverse x। cot inverse x এর জায়গায় কি তুমি tan inverse 1ই তো উল্টাইলে তো 1ই থাকবে, ইকুয়াল চাপ দাও 0.816। বুঝতে পারতেছো? এটা না, এইটার সমান হইতে পারে। দেখো তো √2/3 এটা কিনা? √2/3 দেখো 0.816, এটাই কিন্তু আগেরটা ছিল। আমাদের উত্তর কি? বি নাম্বারটা। অ্যাজাম্পশন মেথড খুবই পাওয়ারফুল একটা মেথড। তুমি চলকগুলার এমন ভ্যালু ধরবা যাতে করে যে অপশনগুলো দেওয়া থাকবে সবগুলা আলাদা আলাদা হয়। তারপর চলকগুলার ওই ভ্যালু যার মান বের করতে বলছে ওখানে বসায় দিবা, ওইটার ভ্যালু যে অপশনটা সমান হবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে।
এই যে আরেকটা অ্যাজাম্পশন মেথড, এটা যদিও ক্যালকুলেটর লাগে না। এখানে কয়টা চলক বলো তো? এক্স আর ওয়াই দুইটা চলক, এটা একটু অন্যরকম অঙ্ক। দুইটা চলক না, এক্স আর ওয়াই দুইটা চলক। তোমাকে বলছে এই জিনিসটার সংক্ষিপ্ত রূপ কি, এই জিনিসটার সংক্ষিপ্ত রূপ। তার মানে এখানে এক্স আর ওয়াই এর মধ্যকার যে সম্পর্ক, এখানেও এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্ক কিন্তু একই, তাই না? তাই তো, বুঝো এই জিনিসটা সংক্ষিপ্ত রূপ। এটা আসলে কি, এক্স আর ওয়াই সংক্রান্ত একটা সমীকরণ না, এখানে চলক কিন্তু শুধু এক্স আর ওয়াই। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক। এখানে এক্স আর ওয়াই এর যে সম্পর্ক, তার সংক্ষিপ্ত রূপেও সেই সম্পর্কটাই থাকবে, তাই তো। তো তুমি এখানে এক্স এর যে কোনো একটা ভ্যালু ধরে নাও, এমন একটা ভ্যালু ধরবা যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয়। তুমি এক্স এর ভ্যালু 90 ধরে দিলে, ফর এক্সাম্পল, তুমি অন্য কিছুও ধরতে পারতা। তুমি যদি 90 ধরো, তাহলে দেখো তো ওয়াই এর ভ্যালু কত হয়। ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে করলে অসুবিধা নেই, এখানে হাতেও করা যায়। দেখো তাহলে ওয়াই এর ভ্যালু কি হয়, হাফ অফ tan ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, রুট ওভার অফ 1 প্লাস 1 মাইনাস প্লাস রুট ওভার অফ 1 মাইনাস 1। দেখো তো কি থাকে, হাফ অফ tan ইনভার্স 1, এটা কত, 45 ডিগ্রি। 45কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 45/2। তাহলে দেখো তো এক্স আর ওয়াই এর মধ্যকার সম্পর্কটা কেমন আসতেছে, এক্স ওয়াই এর 4 গুণ না? আমার কথা বুঝছো? এই যে এইটাকে তুমি যদি 4 দিয়ে গুণ করো তাইলেই তো 90 পাওয়া যায়। তো এক্স আর ওয়াই এর সম্পর্ক কিন্তু আমি পেয়ে গেছি, এক্স ওয়াই এর 4 গুণ। এখন অপশনগুলো খেয়াল করো তো, কোনটায় এক্স ওয়াই এর 4 গুণ? এক্স ওয়াই এর 2 গুণ হচ্ছে না, এটা হতে পারে, এটা হবে না, তাই না? এটা কিন্তু এক্স ওয়াই নেগেটিভ 4 গুণ। তুমি যদি ওই পাশে নিয়ে যাও, নেগেটিভ 4 গুণ, তার মানে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। আমাদের উত্তর কি, বি নাম্বারটা। তো এক একটা অঙ্ক আসলে এক একভাবে তুমি না সলভ করতে পারো, একটু এক্সপিরিয়েন্স লাগবে, প্র্যাকটিস করা লাগবে। আমার কথা বুঝছো? প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে সমীকরণ সমাধান। তোমরা যারা বহুপদী চ্যাপ্টার পড়ে আসছো, সমীকরণ সমাধান কিন্তু আমি ওখানে দেখাইছি। তুমি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবা। সমীকরণ কেমনে সমাধান করতে হয়, তুমি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবা। খেয়াল করো, tan ইনভার্স x, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে, রেডিয়ান মোডে রাখতে হবে কিন্তু, কারণ এই যে এই কোণটা কি আমাদের রেডিয়ানে দেওয়া আছে, এই কোণটা আমাদের রেডিয়ানে দেওয়া আছে, তো ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে মাস্ট। tan ইনভার্স x প্লাস 2 cot ইনভার্স, তো cot ইনভার্সের জায়গায় tan ইনভার্স 1/x লিখে দেব, ঠিক আছে? তো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে 2π/3, 2 ইন্টু π/3। এখন সলভ কেমনে করবা, শিফট ক্যালক ইকুয়াল চাপ দিবা, অ্যান্সার চলে আসছে। দেখো 1.732, এটা কিন্তু পরিচিত একটা ভ্যালু, এটা কিন্তু √3, তাই না? √3 এর ভ্যালু কত, এই যে এটা না, তাই তো। তার মানে দেখো ধুম করে আমাদের অ্যান্সারটা চলে আসছে x = √3। এখন একটা সমীকরণের অনেকগুলো সমাধান যদি থাকে, তাহলে তোমাকে কয়েকটা ভ্যালু দিয়ে চেক করে করে দেখতে হবে। এই সমীকরণের একটাই সমাধান। যদি একাধিক সমাধান থাকে তাহলে কি করতে হবে একটু দেখাচ্ছি। এটা সমাধান করবা, এই সমীকরণটার একটাই সমাধান, এইটা সবাই সমাধান করবে, একটু টাইম নিবে। আচ্ছা, সিডব্লিউ ক্যালকুলেটরে কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। ওকে, তুমি হোমে যাবা, এই যে খেয়াল করো, হোমে গিয়ে এই যে ইকুয়েশন বলে একটা বাটন আছে, খেয়াল করো, ইকুয়েশন, ওকেতে চাপ দিবা। ইকুয়েশনে গেলে 3 নম্বরে হচ্ছে সলভার, সে যে কোনো ইকুয়েশন সলভ করে দিতে পারবে। তো 3 নম্বরে হচ্ছে সলভার, ওকেতে চাপ দিবা। এবার তুমি এখানে ইকুয়েশনটা ইনপুট দিবা। ইকুয়েশনটা কি ছিল, tan ইনভার্স x। ক্যালকুলেটরটা ফার্স্টে রেডিয়ানে নিতে হবে। আমি ফার্স্টে ক্যালকুলেটরটা রেডিয়ানে নিয়ে গেলাম, রেডিয়ান মোডে নিয়ে গেলাম। এইবার সলভারে গিয়ে আমাকে কি করতে হবে, সমীকরণটা ইনপুট দিতে হবে। tan ইনভার্স x প্লাস 2 tan ইনভার্স 1/x, ঠিক আছে? এই ভ্যালুটা কার সমান, এই ভ্যালুটা কার সমান বলো, 2π/3 এর সমান। এই ভ্যালুটা 2π/3 এর সমান। এবার তুমি এটা সলভ করবা, ex তে চাপ দিলেই সলভ হয়ে যাবে। তো সলভ করার জন্য তোমাকে ইনিশিয়াল একটা ভ্যালু চাইবে, ইনিশিয়াল ভ্যালু আন্দাজে একটা দিয়ে দিলেই হয়। তুমি যেটা করবা,
অনুমান করার চেষ্টা করবে যে এটার রেজাল্টটা কি। ওই অনুমানের যত কাছাকাছি তুমি দিতে পারবা, মানে অনুমানটা যত অ্যাকুরেট হবে তত তাড়াতাড়ি ক্যালকুলেটরটা তোমাকে আউটপুট দিয়ে দিবে। এই সমীকরণের তো একটা রেজাল্ট পাওয়া যাবে, আউটপুট মানে সমাধানটা হচ্ছে এইটা। তুমি যেটা করবা, অনুমান করার চেষ্টা করবা, আনুমানিক এক্স এর একটা ভ্যালু এখানে বসায় দিবা। ওই অনুমানটা যত কাছাকাছি হবে অ্যাকচুয়াল আনসারের, তোমার তত তাড়াতাড়ি ক্যালকুলেটরটা সমাধান করবে। এখন আন্দাজে অনুমান একটা বসায় দিলেই হয়। তুমি যদি কোনো অনুমান না করতে যাও, এক্স এর ভ্যালু 0 বসায় দিলেই হবে। ইএক্সিতে চাপ দাও, 0 বসায় দাও, এক্সিকিউট করো, দেখো অ্যান্সার চলে আসছে 1.73। ঠিক আছে। আর ইএস প্লাস ক্যালকুলেটরে পুরাপুরি এটার মতো, ইএস প্লাস ক্যালকুলেটরে পুরাপুরি এটার মতো। ঠিক আছে, ওকে। এখন এই সমীকরণটা সমাধান করব। আমরা ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে নিয়ে যাই, আমাদের সুবিধা হবে বুঝতে। এবার ক্যালকুলেটরটা আমরা কোথায় নিব? ডিগ্রি মোডে নিয়ে যাব। তুমি রেডিয়ানেও রাখতে পারো, ডিগ্রিতে নিয়ে গেলাম। তো এই সমীকরণটা ফার্স্ট ইনপুট দাও, cos x, তাই না? cos x plus √3 cos x plus √3 sin x আলফা ইকুয়ালস টু কত? √2। সমীকরণটা লেখা শেষ। শিফট ক্যালক তোমাকে এক্স এর একটা অনুমান করতে বলছে, একটা গেস করতে বলছে, একটা গেস করে দাও। ধরো 0 গেস করলাম, ইকুয়াল চাপ দাও, দেখো অ্যান্সার চলে আসছে 15। এখন এই টাইপের সমীকরণের অনেকগুলো রেজাল্ট হওয়া পসিবল না, আমরা একটা রেজাল্ট পাইলাম। একটা রেজাল্ট হচ্ছে 15 ডিগ্রি। অন্য রেজাল্ট যদি পাইতে চাও, তুমি গেইসটা শুরুতে যে এক্স এর ইনপুট দিতে না, খেয়াল করো, তুমি যদি আবার সলভ করতে চাও, এক্স এর একটা আনুমানিক ভ্যালু চাবে, তুমি ওটা চেঞ্জ করে দিবা। ঠিক আছে, তুমি যেই ভ্যালুটা দিবা ওটার কাছাকাছি রেজাল্টটা দিবে। ধরো তুমি 90 দিলা, তাহলে দেখছো 105 চলে আসছে। তুমি যদি অন্য কিছু দিতে চাও, ধরো 900 দিয়ে দিলা, তাহলে 900 এর কাছাকাছি রেজাল্টটা দিবে 825। এভাবে একটা সমীকরণের যদি একাধিক রেজাল্ট থাকে, সেই রেজাল্টগুলো পাওয়া যাবে। বুঝাতে পারলাম? একটা সমীকরণে যদি একাধিক মূল থাকে, সেই মূলগুলো পাওয়া যাবে। তুমি যে শুরুতে যেই জিনিসটা গেস করতে বলে শিফট ক্যালক দিলেই দেখবে এক্স এর একটা মান তোমার কাছ থেকে ইনপুট চাবে, তুমি যেটা দিবা ওটার কাছাকাছি, নর্মালি ওটার কাছাকাছি রেজাল্টটাই দেয়, ওকে। তো আশা করি বোঝা গেছে। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাব। আমরা আমাদের পরবর্তী মেথডে যাব। এটা হচ্ছে অপশন টেস্ট। এমসিকিউ সমাধানের জন্য অপশন টেস্ট খুবই পাওয়ারফুল একটা মেথড। শুধু এমসিকিউ সমাধান করা যায়, এখানে রিটেন সমাধান করা যায় না। তুমি যদি কখনো দেখো প্রশ্ন থেকে উত্তরে আসতে সমস্যা হচ্ছে, তুমি যেটা করবা, এই অপশনগুলা দিয়ে দেখবা কোন অপশনের জন্য আমাদের প্রশ্নটা অ্যাকুরেট, কারেক্ট, সেটাই আমাদের উত্তর। দেখো এই সমীকরণটা সমাধান করতে বলছে না, তো যে অপশনটা এটার উত্তর, অ্যাকুরেট আনসার, কারেক্ট আনসার, সেটা তুমি যদি এই সমীকরণে বসাও, তাহলে সমীকরণের লেফট সাইড আর রাইট সাইড সমান হয়ে যাবে না? থিটার যেই ভ্যালুটা এটার সমাধান, এটার মূল, সেই ভ্যালুটা তুমি যদি এই সমীকরণে বসাও, লেফট সাইড আর রাইট সাইড সমান হবে না? তাই তো তোমাকে কি করতে হবে? অপশনগুলো লেফট সাইডে আর রাইট সাইডে বসায় দেখতে হবে তারা সমান কিনা। তো এটা না করে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডটা বাদ দিয়ে দিব। তাহলে সুবিধা কি হয়েছে? এই জিনিসটা তুমি একবারে ক্যালকুলেটরে উঠায় ফেলবা ফার্স্টে, তারপর থিটার জায়গায় এই ভ্যালুটা বসায় দেখবা এই যে রাশিটা, এই রাশিটার ভ্যালু শূন্য হয় কিনা, যেই অপশনের জন্য এই রাশিটার ভ্যালু শূন্য, সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, আর যেটার জন্য শূন্য হবে না সেটা আমাদের উত্তর না। আরেকটা জিনিস মনে রাখবা, অপশন টেস্ট হচ্ছে ইলিমিনেশন মেথড, মানে বাদ দেওয়া পদ্ধতি। একটা অপশন তুমি বসায় দেখলা যে লেফট সাইড মাইনাস রাইট সাইড এই ভ্যালুটা শূন্য হচ্ছে না, তার মানে ওই অপশনটা এটার অ্যান্সার হবে না, তুমি 100% শিওর ভাবে বলতে পারো। কিন্তু একটা অপশন তুমি বসায় দেখছো, লেফট সাইড আর রাইট সাইড থেকে যদি বিয়োগ করো, লেফট সাইড থেকে রাইট সাইড যদি বিয়োগ করো, মানে লেফট সাইড আর রাইট সাইড যদি সমান হয়, তাইলে ওই অপশনটা এটার উত্তর, এটা তুমি 100% বলতে পারবে না, অ্যাকুরেটলি বলতে পারবে না। সেটা উত্তর হওয়ার জন্য
বাকি অপশনগুলা কি বাদ দিতে হবে, বাদ যাইতে হবে। বাকি অপশনগুলো বাদ যাওয়া মানে কি? বাকি অপশনগুলো তুমি যদি সমীকরণটায় বসাও, লেফট সাইড আর রাইট সাইড সমান হওয়া যাবে না। আমার কথা বুঝছে? ঠিক আছে, তো কি করবা? তুমি ফার্স্ট এই সমীকরণটা ক্যালকুলেটরে উঠাবা, লেফট সাইড থেকে রাইট সাইডটা বিয়োগ দিয়ে 2 ইন্টু, খেয়াল করো, 2 ইন্টু সাইন এক্স কজ এক্স, 2 ইন্টু সাইন এক্স কজ এক্স, বুঝছো? 2 ইন্টু সাইন এক্স কজ এক্স প্লাস √3। আমি লেফট সাইডটা লিখে ফেললাম। এবার এখান থেকে আমি রাইট সাইডটা বাদ দিব। রাইট সাইডটা কত? √3 কজ এক্স, √3 কজ এক্স, তারপর হচ্ছে -4 সাইন এক্স। আমি লেফট সাইড থেকে রাইট সাইডটা বাদ দিয়ে দিছি, তাই তো? এখন যেই অপশনটা এই সমীকরণের মূল, সেটা তুমি যদি এখানটায় বসাও, রেজাল্ট অবশ্যই শূন্য আসতে হবে, তাই না? রেজাল্ট অবশ্যই শূন্য আসতে হবে। তো একটু বসাই, ক্যালক এক্স এর জায়গায় আমি ফার্স্টে π/4 বসাবো। আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে, রেডিয়ানে নিয়ে নিই, শিফট সেট আপ। আচ্ছা, ডিগ্রিতে আছে, ডিগ্রিতে ইনপুট দিই। π/4 মানে 45 ডিগ্রি, 45 দিলাম। দেখো তো, লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হচ্ছে না, তার মানে এটা অ্যান্সার হবে না। π/3 মানে কত? 60 বসাও, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে, এটা আমাদের উত্তর হতে পারে। এবার বাকিগুলোও চেক করতে হবে, বাকিগুলোও কিন্তু চেক করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে চেক না করলেও হয়, কারণ এখানে অপশনগুলো একদম সলিড অপশন। কিন্তু ধরো সাধারণ আকৃতি, সমাধানের সাধারণ আকৃতি দেওয়া আছে, তখন এগুলো গ্যাঞ্জাম করবে। এখানে আমি বলতে পারতেছি যে এটাই উত্তর। এরপরও তুমি একটু চেক করবে, ক্যালক 90 বসায় দেখো এক্স এর জায়গায় কত হয়, এটা উত্তর না। ক্যালক 30 বসায় দেখো, এটা আমাদের উত্তর না। তার মানে অবশ্যই কি বি নাম্বারটা উত্তর। ঠিক আছে? তো এইটা CW ক্যালকুলেটরে আরো সহজে করা যায়, মানে সহজ না আসলে, আরেকটু সুন্দরভাবে করা যায়। তো CW ক্যালকুলেটরে এটা করার জন্য ফাংশনের সহায়তা নিতে হবে। এই যে খেয়াল করো, এখানে ফাংশন বাটন আছে, ফাংশন, এটাতে প্রেস করবা। 3 নম্বরে গিয়ে খেয়াল করো, ডিফাইন f of x। তুমি যেটা করবা, f of x এই ফাংশনটাই এইটা ইনপুট দিবা, মানে লেফট সাইড মাইনাস রাইট সাইড এই ভ্যালুটা কোথায় ইনপুট দিবা? f of x ফাংশনটাই। তো ডিফাইন f of x, ওকেতে চাপ দাও। তো f of x এর জায়গায় কি বসবে বলো তো? 2 ইন্টু সাইন এক্স, 2 ইন্টু সাইন এক্স কজ এক্স, 2 ইন্টু সাইন এক্স কজ এক্স প্লাস √3। ঠিক আছে? এটা হচ্ছে লেফট সাইড, সেখান থেকে রাইট সাইডটা বাদ দিবা। √3 cos x, √3 cos x, সেখান থেকে 4 sin x বাদ দিবা, 4 sin x। দেখো f of x এ কি আমি লেফট সাইড মাইনাস রাইট সাইড বসায় ফেলছি, কিন্তু ex তে চাপ দিবা, আমাদের f of x এ ওই ফাংশনটা বসে গেছে। এখন তুমি কি করবা? x এর জায়গায় এই ভ্যালুগুলা বসায় দেখবা, যে কোনটায় বসাইলে শূন্য হয়। তো কেমনে বসাবা? আবারও ফাংশনে চাপ দিতে হবে, ওকেতে চাপ দিবে। দেখো f of x এর জায়গায় কত বসাবা? π/4 না? x এর জায়গায় কত বসাবা? π/4, ইকুয়াল চাপ দাও, শূন্য হচ্ছে, তার মানে এটা উত্তর না। তো π/4, এবার কত? π/3 বসাবা, পরেরটা π/3 বসাও, দেখছো শূন্য আসতেছে, তার মানে এটা উত্তর। তুমি চাইলে বাকিগুলোও চেক করতে পারো, 2 হচ্ছে না, বুঝাতে পারলাম তো? এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে টেবিল দিয়েও চেক করা যায়। টেবিল দিয়ে কিভাবে চেক করবা? তুমি ফার্স্টে ফাংশনটা ইনপুট দিয়ে নিছো, f of x কিন্তু ইনপুট দিছ, আগের মতো ফাংশনটা ইনপুট দিবা, তারপর হোমে যাবা, হোমে গিয়ে এই যে খেয়াল করো, এখানটায় আমাদের টেবিল না, ওকেতে চাপ দিবা, ওকে চাপ দিছো। দেখো x, f of x, g of x তুমি ডিফাইন করো নাই, কিন্তু f of x ডিফাইন করছো। এবার তুমি x এর ভ্যালুগুলো জাস্ট বসাইতে থাকবে, x এর ভ্যালু বসায় ex তে চাপ দিলেই দেখবে f of x এর ভ্যালু চলে আসে। দেখো f of x এর ভ্যালু যদি আমি x এর ভ্যালু যদি π/4 দেই, x এর ভ্যালু যদি π/4 দেই, ex তে চাপ দাও, দেখো f of x এর ভ্যালু চলে আসছে, g of x এরর আসবে, ওটা লাগবে না, ওটা তো আমরা ডিফাইন করে নিই। এবার x এর ভ্যালু π/3 দিলাম, এই যে অপশনগুলো জাস্ট বসাচ্ছি, ex চাপ দাও, এই যে দেখো 0 চলে আসছে, তার মানে এটা আমাদের উত্তর। বুঝতে পারলাম? এখানে জাস্ট অপশনগুলো বসাই দিবা x এর জায়গায়। বুঝছো কি করছি? তোমার প্রথম কাজ হচ্ছে f of x এর জায়গায় এই ফাংশনটা বসানো, তারপর টেবিল মোডে চলে যাবা, তারপর এখানে জাস্ট x এর ভ্যালুগুলো বসাইতে থাকবা, তোমাকে f of x এর রেজাল্টগুলো দিয়ে দিবে। ওকে?
ঠিক আছে, তো এই ছিল ইএক্স ক্যালকুলেটরে কিভাবে এটা করবা। ইএস প্লাসে পুরোপুরি একই রকম। ইএস প্লাসে আমাদের পুরোপুরি এইটার মতোই, ঠিক আছে। তো এইটা এখন সবাই করবা, এটা হচ্ছে হোমওয়ার্ক। যার যেই ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটর দিয়ে এই অঙ্কটা সমাধান করবা। সেম আরেকটা অঙ্ক আছে, এটাও একটু ট্রাই করো। আমি করে দিব এটা, বাট নিজেরা একটু ট্রাই করতে হবে, ঠিক আছে, ওকে। এইটা দেখতে অনেক বিদঘুটে মনে হলো, এটা কিন্তু একদমই সহজ। তুমি কি করবা, ফার্স্ট কাজ ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে কিনা এটা চেক করতেই হবে কিন্তু, কারণ এখানে জিনিসপত্রগুলো কি রেডিয়ানে না। এই যে দেখো পাই, এরপর π/4। তো ফার্স্ট কাজ ক্যালকুলেটরটাকে তুমি রেডিয়ান মোডে নিয়ে যাবা, রেডিয়ান মোডে থাকলে তো খুবই ভালো, না হলে নিয়ে যাবা। তারপর এই জিনিসটা ক্যালকুলেটরে উঠাবা, sin π cos x, sin π cos x, সেখান থেকে cos π sin x বাদ দিবা, cos π sin x এটা বাদ দিবা। এখন তুমি চেক করবা ক্যালক দিয়ে, যে অপশনটার জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হবে সেটাই তো উত্তর। তো প্রথমটা বসাও, প্রথমটা হচ্ছে π/4, এখানে প্লাস মাইনাস আছে, তুমি প্লাসটা নিয়ে ফার্স্টে কাজ করো। π/4, π/4, সেটার সাথে প্লাস cos ইনভার্স 1/2√2, 1/2√2, ঠিক আছে, ইকুয়াল চাপ দাও, দেখো 0 আসতেছে, তার মানে প্রথমটা অ্যান্সার হতে পারে। এবার মাইনাস দিয়ে আবার চেক করো, ক্যালক মাইনাস π/4, প্লাস cos ইনভার্স 1/2√2, ইকুয়াল চাপ দাও, দেখো এটার ক্ষেত্রে লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হচ্ছে, তার মানে এটা আমাদের উত্তর। বুঝাতে পারলাম? তুমি বাকিগুলা চেক করে দেখো, বাকিগুলার জন্য শূন্য হয় না, একই রকম আরেকটা অঙ্ক। তুমি কি করবা, লেফট সাইড মাইনাস রাইট সাইড এইটা ক্যালকুলেটরে উঠাবা, যে অপশনটার জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হবে সেটাই আমাদের উত্তর। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এর পরেরটা সেম হোমওয়ার্ক, একই রকম। দেখছো এরকম অনেক অঙ্ক কিন্তু আসে, স্পেশালি বোর্ড পরীক্ষার্থী যারা আসে। অ্যাডমিশন টেস্টে হয়তো ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউ করবে না। আচ্ছা, এখন যদি এরকম হয় সাধারণ আকৃতি দিয়ে দেয়, আমরা এতক্ষণ পর্যন্ত যে অপশনগুলো দেখছিলাম সবগুলো অপশনে সাধারণ আকৃতি কিন্তু ছিল না, এন কিন্তু ছিল না, তাই না, এন কিন্তু ছিল না। তো এখন যদি সাধারণ আকৃতি দেয় তখন তোমাকে একটু বেশিবার চেক করতে হবে। তুমি যেটা করবা, যেই সমীকরণটা দিবে এটা ফার্স্টে তুলে ফেলবা, এই সমীকরণটা ফার্স্টে তুলে ফেলো, মানে লেফট সাইড মাইনাস রাইট সাইড সমীকরণ তুলে ফেলা, মানে লেফট সাইড মাইনাস রাইট সাইড এইটা তুলে ফেলা। 2 tan ইনভার্স cos x লিখে ফেললাম, 2 tan ইনভার্স cos x, ব্র্যাকেটগুলো একটু সাবধানে দিও, মাইনাস tan ইনভার্স 2 cosec x, মানে 2/sin x, তাই না, 2/sin x। এবার তোমাকে যেটা করতে হবে, n এর ভ্যালু ধরে নিতে হবে। তুমি ফার্স্টে n এর ভ্যালু 0 ধরো, তোমার কাজ হচ্ছে বাদ দেওয়া, ইলিমিনেশন পদ্ধতি। অপশন টেস্ট একটা ইলিমিনেশন পদ্ধতি। তুমি চেক করবা যে কোন অপশনগুলো বাদ দেওয়া যায়, বুঝছো? যতক্ষণ না পর্যন্ত বাদ দেওয়া যাচ্ছে একটা অপশন তুমি চেক করতেই থাকবা, অ্যান্ড ঘাবড়ানোর কিছু নাই। তুমি দেখবা n এর ভ্যালু কিছু একটা ধরে নিবা, এটা যদি অ্যান্সার না হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এই অপশনটা বাদ চলে যাবে। ধরো আমি n এর ভ্যালু দেখলাম, n এর ভ্যালু 1 ধরে নিলাম, এখন n এর ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে এটা কত হয় বলো তো, পাই n এর ভ্যালু 1 ধরছি, পাই মাইনাস π/4, তাই না, পাই মাইনাস π/4 ইকুয়াল টু বসাও। দেখো আমাদের লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু 0 হচ্ছে না, তার মানে এটা কি বাদ, এটা অ্যান্সার হবে না। এখন যদি এই ভ্যালুটার জন্য লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু 0 হয়ে যাইতো, আমি কি বলতে পারতাম এটা উত্তর? না, কিন্তু কোন একটা জিনিসের জন্য, কোন একটা ভ্যালুর জন্য যদি লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু 0 না হয় ওটা উত্তর না, সেটা 100% শিওর। আর যদি 0 হয়ে যায় লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু, ওইটা উত্তর আমরা বলতে পারবো না, কারণ n এর ভ্যালু তুমি 1 বসায় 0 পাইছো, হয়তো 2 বসায় 0 পাবা না, বুঝছো? তোমাকে যেটা করতে হবে অপশনগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি প্রথম অপশন বাদ দিয়ে ফেলছি, এবার দ্বিতীয় অপশন চেক করব।
এক্স এর ভ্যালু কত ধরবো, এক্স এর ভ্যালু বা এন এর ভ্যালু 1 ধরলাম। এন এর ভ্যালু যদি 1 ধরো, 2 ইন্টু পাই প্লাস পাই বাই 3 নিয়ে চিন্তা করি, প্লাস পাই ভাগ 3। এই যেখানে এন এর ভ্যালু 1 ধরছি, প্লাসটা নিচ্ছি, ইকুয়াল চাপ দাও। লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হচ্ছে না, তো আমি 100% শিওর এটা উত্তর হবে না। এইবার 3 নাম্বারটা চেক করব। এন এর ভ্যালু 1 ধরো, এন এর ভ্যালু 1 ধরো, পাই প্লাস ক্যালক, এন এর ভ্যালু 1 ধরো, পাই আর প্লাসটা নিলাম, পাই প্লাস পাই বাই 3, ইকুয়াল চাপ দাও। দেখো এটার ক্ষেত্রেও লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য হচ্ছে না, তো এটাও বাদ। 3টা বাদ চলে গেছে, আরেকটা অপশন পরেই রয়েছে, এটাই উত্তর, এটা চেকও করা লাগবে না। বুঝছো? তো এরকম সাধারণ আকৃতি দেওয়া থাকলে তোমার কাজ হচ্ছে ইলিমিনেট করা কোনো একটা অপশন, ওটার জন্য যদি লেফট সাইড মাইনাস রাইট সাইড শূন্য না হয় ওটা তুমি কেটে দিবা। এরকম 3টা অপশন কাটতে হবে, তারপর যেটা পড়ে থাকবে সেটাই উত্তর। এখন তুমি চাইলে এন এর ভ্যালু 1 বসায় চেক করো। এখানে যদি এন এর ভ্যালু 1 বসাও কি হয় বলো তো? পাই প্লাস পাই বাই 4 না, দেখবা শূন্য আসতেছে। দেখছো এন এর ভ্যালু যাই বসাও না কেন দেখবা শূন্য আসতেছে। আবারও বলতেছি, কোনো একটা অপশনের জন্য যদি লেফট সাইড মাইনাস রাইট সাইডের ভ্যালু শূন্য হয়ে যায় সেটা উত্তর, এটা তুমি 100% বলতে পারবে না। সেটা তখনই উত্তর হবে যখন বাকি 3টা অপশন উত্তর হবে না। বুঝছো? ওকে, আমরা এখন নতুন একটা টাইপ দেখব, সেটা হচ্ছে অভেদ ও টেবিল। আমরা অভেদ কথাটার সাথে পরিচিত না? আমরা আজকে কিন্তু কিছু অভেদের প্রমাণ দেখছি, তাই না? অ্যাজাম্পশন মেথড দিয়ে মনে করে দেখো, তাই না? এই যে দেখো তো, এটা কিন্তু একটা অভেদ, x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। কেন এটা অভেদ? এক্স এর যে কোনো মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড কি সমান হবে, তাই না? আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে কি করতাম, এক্স এর এমন একটা ভ্যালু ধরতাম যাতে করে এই 4টা অপশন আলাদা হয়, তাই না? এক্স এর এমন একটা ভ্যালু ধরতাম যাতে করে এই 4টা অপশন আলাদা হয়। তারপর এক্স এর ওই ভ্যালুটা আমি এখানটায় বসাই দিতাম, এটার ভ্যালু যে অপশনটার সমান হয় সেটাই আমাদের উত্তর, তাই তো? এটাই ছিল অ্যাজাম্পশন মেথড। এখন এইটা টেবিলের সাহায্যে আরেকটা ওয়েতে করা যায়। এটা যেহেতু অভেদ, আমরা সহজ একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এই জিনিসটা ইকুয়ালস টু হোয়াট, এটা যেহেতু অভেদ তার মানে এক্স এর যে কোনো মানের জন্য লেফট সাইড আর রাইট সাইড সমান হবে, তার মানে লেফট সাইড থেকে রাইট সাইড বাদ দিলে কি শূন্য হবে, তাই না? এক্স এর যে কোনো মানের জন্য। তো আমরা এখন যেটা করব, এক্স এর অনেকগুলো মানের জন্য একসাথে চেক করে ফেলবো যে কোন অপশনটার জন্য লেফট সাইড আর রাইট সাইডের ভ্যালু সমান হয়। কিভাবে করব? এটার জন্য আমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে টেবিল। টেবিলের মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো ভ্যালু বের করে ফেলতে পারি কোনো একটা ফাংশনের। আমরা যেটা করব, মেনুতে গিয়ে 9 নম্বরে হচ্ছে টেবিল, মেনুতে গিয়ে 9তে চাপ দিব, টেবিল। ফাংশনটা উঠাইতে হবে। ফাংশনটা কি হবে? লেফট সাইড থেকে রাইট সাইডটা বাদ দিলে যেটা। তো এখানে লেফট সাইডটা হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার, আর আমরা প্রথমত রাইট সাইডটা কোনটা ধরে নিব? প্রথম অপশনটা আমরা প্রথমে ধরে নিব, আমাদের প্রথম অপশনটা উত্তর। তো প্রথম অপশনটা যদি উত্তর হয় এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস 1। দেখো এইটা থেকে আমি প্রথম অপশনটা বাদ দিছি। এখন প্রথম অপশনটা যদি উত্তর হয় এক্স এর যে কোনো ভ্যালুর জন্য, এই যে এফ অফ এক্স, এই রাশিটা শূন্য হবে না, তাই তো? তাই না? যদি প্রথমটা উত্তর হয়। আর যদি অন্তত একটা ভ্যালুর জন্য লেফট সাইড থেকে রাইট সাইড বাদ দিলে, অর্থাৎ এফ অফ এক্স এই ভ্যালুটা শূন্য না হয়, তার মানে প্রথমটার উত্তর হবে না, প্রথমটার উত্তর হবে না। তো আমরা এখন অনেকগুলো ভ্যালুর জন্য একটু চেক করে ফেলবো। কিভাবে চেক করবো? ইকুয়াল চাপ দিবা, জি অফ এক্স দেওয়ার দরকার নেই, আবার ইকুয়াল চাপ দিবা। এখন তুমি এক্স এর কি কি ভ্যালু দিতে চাও ওটা তোমাকে এখানে বলে দিতে হবে। টেবিল রেঞ্জ কত থেকে শুরু করবা? ধরো আমি এক্স এর ভ্যালু 1 থেকে শুরু করব, তারপর বলবে কোথায় গিয়ে শেষ করবা, এক্স এর ভ্যালু কোথায় গিয়ে শেষ করবা। ধরো আমি 20-এ শেষ করব। তারপর বলছে স্টেপ মানে হচ্ছে আমি শুরু থেকে কত ঘর পরে পরে চেক করব। এক্স এর ভ্যালু শুরুতে 1, আমি যদি স্টেপ 2 নেই, সে পরে 3 দিয়ে চেক করবে, তারপরে এক্স এর ভ্যালু 5 দিয়ে চেক করবে, তারপরে এক্স এর ভ্যালু মানে 2 ঘর ব্যবধানে চেক করবে। আমি 2 দিলাম, ইকুয়াল চাপ দাও, আবার ইকুয়াল চাপ দাও। দেখো একটা টেবিল জেনারেট হয়ে গেছে। এক্স এর ভ্যালু যখন 1, এফ অফ এক্স এর ভ্যালু তখন 2, এক্স এর ভ্যালু যখন 3। কেন 3 নিছি? কেন 3 আসছে? কারণ আমরা স্টেপ দিছিলাম 2, শুরুতে 1, পরে 2 ঘর পরে 3, পরে 5, পরে 7। দেখছো কোনোটার জন্যই কিন্তু শূন্য হয় নাই, অথচ এটা যদি অ্যান্সার হইতো প্রত্যেকটার জন্য শূন্য হওয়া লাগতো।
তাই তো, তার মানে এটা অ্যান্সার না। আমরা এখন এসিতে চাপ দিব, এসিতে চাপ দিয়ে দ্বিতীয় অপশনটা চেক করব। দ্বিতীয় অপশনে কি, এক্স স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে, বাদ বাকি সবকিছু সেম। আবারও আমি চেক করবো, ইকুয়াল চাপ দাও, ইকুয়াল চাপ দাও, 1 থেকে শুরু করব 20 পর্যন্ত যাব, 2 ঘর ডিফারেন্সে। দেখো একটার জন্য কিন্তু শূন্য হয় নাই, তার মানে এটা উত্তর না। আবার এসিতে চাপ দিব, এবার 3 নাম্বারটা চেক করবো, এক্স স্কোয়ার প্লাস প্লাস, এবার ইকুয়াল চাপ দাও, আবার ইকুয়াল চাপ দাও, আবার ইকুয়াল চাপ দাও। দেখছো এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, যেহেতু এটা একটা অভেদ, লেফট সাইড মাইনাস রাইট সাইড, এই যে এই জিনিসটা লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড ধরছিলাম, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এটা আর এটা সমান, তার মানে এটা থেকে এটা বাদ দিলে কি শূন্য আসছে? তুমি কি বলতে পারবে এটা উত্তর? এখনো কিন্তু না, তোমাকে লাস্টেরটা চেক করে নিতে হবে। লাস্টেরটা চেক করে দেখবা লাস্টেরটার জন্য শূন্য হচ্ছে না, তো আমাদের উত্তর কি এটা। এখন এই অঙ্কটা তো কোথায় মানে কোথাও আসে নাই, আসবেও না, বাট তোমরা ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতিতে এরকম অনেক অভেদ দেখবা পরীক্ষায় আসে, অনেক অভেদ। ত্রিকোণমিতিতে ছোট ছোট প্রমাণ করতে দেয় না, অনেক টাইপের প্রমাণ আছে। ধরো এরকম প্রমাণ, ধরো এরকম প্রমাণ, cos x নিচে হচ্ছে 1 প্লাস sin x, এটাকে যদি সিম্পলিফাই করো যেটা থাকে cot x বাই 2 থাকে, তাই না? আচ্ছা এরকম না, দাঁড়াও, ভুল লিখছি। উপরে ধরো sin x, নিচে ধরো 1 প্লাস cos x, এটাকে সিম্পলিফাই করলে tan x বাই 2 থাকে। এটা কিন্তু একটা অভেদ, তাই না? তোমাকে যদি এইটা ইকুয়ালস টু হোয়াট দিয়ে অপশনে এরকম অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? প্রথমত অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারো, অথবা টেবিল মেথড দিয়ে করবা। এইটা মাইনাস ওই অপশনটা, 4টা অপশনই চেক করতে হবে। প্রশ্নে যেটা দেওয়া থাকবে, প্রশ্নে যেই ভ্যালু দেওয়া থাকবে সেখান থেকে ওই 4টা অপশন, একটা একটা করে 4টা অপশন তুমি বাদ দিবা। প্রথম অপশনটা বাদ দিবা, তারপর এক্স এর অনেকগুলো ভ্যালুর জন্য চেক করবা। যদি দেখো একটা ভ্যালুর জন্য শূন্য আসে নাই, তাহলে ওটা অ্যান্সার হবে না। আমার কথা বুঝছো? একটু ডোমেইনের মধ্যে দিও এক্স এর ভ্যালুটা, ডোমেইনের বাইরে দিলে দেখবা এরর লেখা আসে, ঠিক আছে? ওকে, তো এইটা নিয়ে একটু ঘাটাঘাটি কইরো, অভেদ ও টেবিল। টেবিলের সাহায্যে আমরা যে কোনো অভেদ প্রমাণ করতে পারি। ওকে, আমাদের সবার লাস্টের যে টপিকটা সেটা হচ্ছে কোণের সীমা যদি দেওয়া থাকে, কোণের সীমা যদি দেওয়া থাকে। এই অঙ্কটা আমি যদি সমাধান করো, এই অঙ্কটা তোমরা যদি সমাধান করো, তাহলে রেজাল্ট যেটা হয়, এক্স এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 4 প্লাস পাই বাই 3। এটা নর্মাল মেথডে সমাধান করবা। তারপর এখান থেকে আমাকে এই সীমার মধ্যে, এটা কি আমাদের সাধারণ সমাধান না? এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধানটা, তাই তো? এখান থেকে এই সীমার মধ্যে যেই ভ্যালুগুলা, ওগুলো আনতে হবে। তো ওগুলো আমরা কেমনে আনবো? ওগুলো আসলে হাতে ক্যালকুলেট করার কোনো দরকার নেই। তুমি যেটা করবা, পাইগুলাকে মনে মনে ইগনোর করে দাও। তাহলে দেখো তো কি থাকে, টুয়াইস এন প্লাস মাইনাস 1/4 প্লাস 1/3। এখান থেকে পাই ইগনোর করছো, মানে সীমা থেকেও কিন্তু পাই ইগনোর হবে, সীমাগুলা থেকেও কি পাই ইগনোর হবে। তো সীমাগুলা থেকে পাই ইগনোর হলে আমাকে এক্স এর ভ্যালু কতর মধ্যে কততে থাকে বলো তো? কত থেকে কতর মধ্যে থাকে? -2 থেকে 2 এর মধ্যে। তো এখন আমরা এই যে এই এন এর ভ্যালুটা চেঞ্জ করব। এন কি পূর্ণ সংখ্যা না? আমি এন এর ভ্যালুটা চেঞ্জ করে করে দেখব এন এর কোন কোন ভ্যালুর জন্য এই এক্স এর ভ্যালুটা এই সীমার মধ্যে থাকে। তাহলেই তো আমাদের কোনটা ওই সীমার মধ্যে থাকবে না। আমরা জাস্ট পাইটা ইগনোর করছি, এখান থেকেও পাই, এখান থেকেও পাই। তো যেই ভ্যালুগুলা এই সীমার মধ্যে থাকবে, ওই ভ্যালুগুলোর সাথে তুমি যদি জাস্ট পাই গুণ করে দাও, তাহলেই এটার অ্যান্সারটা চলে আসবে। তাই তো? বুঝতে পারছো আমার কথা? তোমাকে এখানে এন এর ভ্যালুগুলা বসায় বসায় চেক করতে হবে যে এই সীমার মধ্যে কোন কোনগুলো আসে। তো আমি আপাতত পাইগুলাকে ইগনোর করলাম। তো পাইগুলাকে ইগনোর করছি, এখানেও করছি, সীমার মধ্যেও করছি। তো এইখানে এন এর ভ্যালু বিভিন্ন পূর্ণ সংখ্যা বসায় দেখতে হবে কোন কোন ক্ষেত্রে সেটা এই সীমার মধ্যে, যে -2 থেকে 2 এর মাঝখানে হবে। তাই তো? যেই ভ্যালুগুলা এই সীমার মধ্যে থাকবে তাদের সাথে একটা পাই গুণ করে দিলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। এখন এটা কিভাবে করা যায়? টেবিল দিয়ে করা যায়। কিভাবে আমি দেখাই। তুমি প্রথমত টেবিলে কি করবা, এনটাকে চেঞ্জ করবা, তাই না? এন এর জায়গায় এক্স লেখো, টুয়াইস এক্স প্লাস 1/4 না,
প্লাস মাইনাস আছে, আমি ফার্স্টে +1/4 নিলাম, +1/3। আমি এক্স এর ভ্যালু চেঞ্জ করবো, এক্স এর ভ্যালু কিন্তু পূর্ণ সংখ্যা, তো এক্স এর ভ্যালু কই থেকে কই চেঞ্জ করবা? নর্মালি -3 থেকে 3 এর মাঝখানে চেঞ্জ করলেই হয়, তুমি চাইলে আরো বড় রেঞ্জে করতে পারো। তুমি শুরু করবা হচ্ছে -3 থেকে, শেষ করবা 3-এ, স্টেপ কি দিবা? 1 ঘর। -3 থেকে 3 পর্যন্ত প্রত্যেকটা পূর্ণ সংখ্যা দিয়ে আমি চেক করব যে এক্স এর ভ্যালুটা -2 থেকে 2 এর মাঝখানে হয় কিনা। ইকুয়াল চাপ দাও তো। তাহলে দেখো, -3 এর জন্য সেটা সীমার মধ্যে পড়ে না, -2 এর জন্য সীমার মধ্যে পড়ে না, -1 এর জন্য পড়ে। ভ্যালুটা কত আসছে? -17/12 না? খেয়াল করো, আমাদের এক্স এর ভ্যালু কত আসছে? -17/12। এটাই কিন্তু কোণ, কিন্তু আমরা কি একটা পাই ইগনোর করছিলাম, একটা পাই উঠাই দিছিলাম না? এটা পাই নিয়ে আসবো। কেন এটা নিছি? কারণ দেখো, এই যে -1 এর জন্য এইটা -2 থেকে 2 এর মাঝখানে পড়ে, এক্স এর ভ্যালুটা -2 থেকে 2 এর মাঝখানে পড়ে, তো পাই যদি তুমি গুণ করো আবার, এখানে কিন্তু পাই ইগনোর করা, তাইলে সেটা -2π থেকে 2π এর মাঝখানে পড়ে। ঠিক আছে, তারপর খেয়াল করো, 0-র জন্য কি 7/12, এটাও কি এই সীমার মধ্যে পড়ে, তো 7/12 সাথে একটা পাই দিয়ে দিবা। এরপর 2.5, দেখো আর কোনোটার জন্য কি সীমার মধ্যে পড়তেছে না, তো প্লাসটা নিয়ে আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব, মাইনাসটা নিয়ে কাজ করব। এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে দিব, এখানে জাস্ট একটা মাইনাস দিয়ে দিব, ইকুয়াল আবারও -3 থেকে শুরু করব, 3-এ গিয়ে শেষ করব, স্টেপ দিব 1 করে। দেখো, -3 এর জন্য হয় না, -2 এর জন্য হয় না, -1 এর জন্য হয়। দেখো কত, -23/12, তাই না? -23/12, এটা কিন্তু এই সীমার মধ্যে, তো একটা পাই জাস্ট গুণ করে দিব। তারপর এখানে দেখো π/12, এরপর ওটা আর হচ্ছে না, ওটা 2 এর বাইরে চলে গেছে। তো এইভাবে টেবিলের মাধ্যমে তুমি সাধারণ সমাধানটা নিয়ে এসে খুব ইজিলি একটা সীমার মধ্যে যেই সমাধানগুলো পাওয়া যায়, যে এই সীমার মধ্যে যেই সমাধানগুলো পাইছো সেগুলো আমরা নিয়ে আসছি। প্রসেসটা বোঝা গেছে? তুমি ফার্স্টে সাধারণ সমাধানটা নিয়ে আসবা, তারপর ওখান থেকে পাইগুলা ইগনোর করবা, সীমার মধ্যেও পাইগুলাকে ইগনোর করে দিবা, তাইলে এই জিনিসটা পাইছো। এখন এনটাকে মনে মনে এক্স ধরে নিবা, 2x + 1/4 + 1/3, সেটা ক্যালকুলেটরের টেবিলে দিবা। টেবিলে আমাদের এই যে এন এর ভ্যালুটা, সেটা -3 থেকে 3 পর্যন্ত, নর্মালি এতটুকু করলেই হয়, তুমি চাইলে আরো বড় করতে পারো, -5 থেকে 5, তোমার ইচ্ছা। বুঝছো? এমন ভাবে করবা যাতে এই সীমার বাইরে কোনো, মানে এই সীমার ভেতরের কোনো অ্যাঙ্গেল বাদ না যায়, বুঝতে পারলাম তো সবাই? সিডাব্লিউ ক্যালকুলেটরও এটা করা যায়। সিডাব্লিউ তে কেমনে করবা? তুমি হোমে যাবা, হোমে গিয়ে প্রথমত ফাংশন ডিফাইন করতে হবে। তুমি f(x) টা ডিফাইন করো, f(x) টা ডিফাইন করবে এখানে, যেটা হয় 2x + 1/4 কনসেপ্টটা বুঝলেই হবে, তারপর নিজেরা একটু এক্সপ্লোর করবা। ঠিক আছে, নিজেরা একটু এক্সপ্লোর করলেই হয়ে যাবে। এটা দিয়ে দিছো। তুমি কত থেকে শুরু করবা? ধরো -3 থেকে শুরু করবা, -3 থেকে শুরু করবা, দিলা, 1 করে বাড়াবা, প্লাস দিলেই দেখবে 1 করে বাড়তেছে, এই যে আবার প্লাস দিছো, -1 এর জন্য হচ্ছে, এই যে -1 এর জন্য যেটা আসছে সেটা কিন্তু আমাদের সীমার মধ্যে, যে -17/12। ঠিক আছে, তারপর আরেকটা প্লাস দাও, এভাবে করে কি ভ্যালুগুলা নিয়ে আসতে পারবা। বোঝাতে পারলাম? তো এই ছিল আমাদের বিপরীত ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটার ক্যালকুলেটর হ্যাক্স। আমি বেসিক কাজ করবো, মোটামুটি বেসিক টু অ্যাডভান্স দেখায় ফেলছি, এখন নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবা নিজেরাই দেখবা অনেক সুন্দর সুন্দর ট্রিক্স, হ্যাক্স এগুলো বানাইতে পারতেছো। ঠিক আছে, তো প্রশ্ন ব্যাংক দেখে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক দেখে একটু প্র্যাকটিস করার জন্য সাজেশন রইল সবার প্রতি। তো অন্য একটা পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।